যখন এই গার্ড সেলগুলো পানি শোষণ করে তখন ধীরে 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 এরকম ভাবে পত্ররন্ধ্র খুলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকের ধারাবাহিক সিরিজ চলতেছে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু আমরা জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের উপরে ব্যাপন, ইমবাইবিশন, এরপর অভিস্রবণ সম্পর্কে আলোচনা করেছি, উদ্ভিদের পানি পরিশোষণ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রশোধন সম্পর্কে। দেখো, প্রশোধন জিনিসটা কি? তাহলে প্রশোধন, প্রথম প্রশ্ন আসে এখানে, প্রশোধন জিনিসটা কি? প্রশোধন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়। গত ক্লাসগুলোতে আমরা বলেছিলাম উদ্ভিদ ব্যাপন এবং অভিস্রবণের মাধ্যমে তার মূলের সাহায্যে পানি শোষণ করে থাকে। কেন পানি শোষণ করে? কারণ পানির সাহায্যে সে খনিজ লবণগুলো তার দেহের মধ্যে নিয়ে নেয় আয়ন হিসেবে। তো পানি যদি সে শোষণ করতে না পারে তাহলে তার দেহে কিন্তু খনিজ পুষ্টির অভাব দেখা দিবে, যার কারণেই কিন্তু সে আসলে কি করে বলতো? প্রশোধন করে থাকে। এই প্রশোধন তাহলে কি বললাম? প্রশোধন হচ্ছে উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত পানি যে প্রক্রিয়ার মাধ্যমে বাষ্প আকারে বের করে দেয়, এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা হচ্ছে প্রশোধন। দেখো, উদ্ভিদের যেটা প্রশোধন, আমাদের দেহের ক্ষেত্রে কিন্তু সেটা রেচন। তবে আমরা আমাদের দেহের মধ্য থেকে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত পানিগুলো কি করি? মূত্রের মাধ্যমে বের করে থাকি, যেটাকে বলা হয় রেচন, তরল আকারে বের করে দিই। কিন্তু উদ্ভিদ তার দেহের ভিতর থেকে পানিগুলোকে বাষ্প আকারে বের করে দেয়। এই যে বাষ্প আকারে পত্ররন্ধ্রের ভিতর দিয়ে অথবা লেন্টিকুলারের ভিতর দিয়ে অথবা তার কিউটিকলের মধ্য দিয়ে বাষ্প আকারে পানি বের করে দেয়, এটাকে বলি হচ্ছে আমরা প্রশোধন। তাহলে সংজ্ঞার মধ্যে কিন্তু অলরেডি আমি প্রশোধনের প্রকারভেদটা বলে ফেলেছি যে প্রশোধন তিন প্রকার। দেখো, প্রশোধন আমি লিখে রাখছি যে প্রশোধন কয় প্রকার? তিন প্রকার। একটা হলো পত্ররন্ধ্রীয় প্রশোধন, একটা কিউটিকুলার প্রশোধন, আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। সো পত্ররন্ধ্রীয় প্রশোধন যেটা বলে সেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় স্টোমাটাল ট্রান্সপাইরেশন। স্টোমাটাল ট্রান্সপাইরেশন, এটাকে বলা হয় কিউটিকুলার ট্রান্সপাইরেশন অ্যান্ড লেন্টিকুলার ট্রান্সপাইরেশন। পত্ররন্ধ্রীয় প্রশোধন, পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কথার অর্থ কি? রন্ধ্র মানে ছিদ্র, আর পত্র মানে পাতা। সো পত্র রন্ধ্র কথা হচ্ছে পাতার ভিতরে যে ছিদ্র, এটাকে বোঝায়। তাহলে পত্ররন্ধ্র দেখতে কেমন হয়? দেখো, আমি কিন্তু এখানে একটা পত্ররন্ধ্রের চিত্র আগে থেকেই অঙ্কন করে রেখেছি, যেন তোমাদের এই ভিডিওটা লেন্থি না হয়। সো এইটা একটা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের ভিতরে দেখো, এই যে দুই পাশে দুইটা কোষ আছে, এই দুইটা কোষকে বলা হয় গার্ড সেল বা রক্ষী কোষ। তাহলে পত্ররন্ধ্র, এই মাঝের ফাঁকা জায়গাটা কিন্তু একটা পত্ররন্ধ্র। তাহলে এটা কি আমার বলতো? পত্ররন্ধ্র। আর পত্ররন্ধ্রকে ঘিরে দুইটা বাঁকা চাঁদের মতো কোষ আছে, যাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির কোষ। এই অর্ধচন্দ্রাকৃতির কোষ দুইটাকে বলি আমরা হচ্ছে গার্ড সেল। গার্ড সেল বা রক্ষী কোষ। গার্ড দেয় তাকে কি বলা হয়? রক্ষী কোষ। তাহলে এখান থেকে কিন্তু 1 মার্কের প্রশ্ন আসতে পারে যে গার্ড সেল কি? তাহলে তুমি কি বলবা? যে পত্ররন্ধ্রের দুই পাশে দুটি বাঁকা চাঁদের মতো বা অর্ধচন্দ্রাকৃতির যে কোষ থাকে তাকে বলি আমরা রক্ষী কোষ। এই রক্ষী কোষ মূলত পত্ররন্ধ্র খোলা অথবা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই পত্ররন্ধ্র খুলে থাকবে না বন্ধ থাকবে সেটা মূলত নিয়ন্ত্রণ করে কার উপরে বলতো? এই রক্ষী কোষের উপরে। কেন? এই রক্ষী কোষগুলো যখন মানে চুপসে যায়, ধরো এই অবস্থায় যখন থাকবে, পানি শোষণ করবে না, স্ফীত না, একদম চুপসে থাকে, তখন পত্ররন্ধ্র বন্ধ থাকে। যখন এই গার্ড সেলগুলো পানি শোষণ করে তখন ধীরে 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 এরকম ভাবে পত্ররন্ধ্র খুলে যায়। অর্থাৎ গার্ড সেল যখন পানি শোষণ করে স্ফীত হবে তখন এই পত্ররন্ধ্র খুলে যাবে। আবার রক্ষী কোষগুলো যদি পানি ছেড়ে দিয়ে চুপসে যায় তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এই গার্ড সেল বা রক্ষী কোষের ভিতরে এই যে গোল গোল অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এইগুলো কি বলতো? এইগুলো হলো আমার ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে তোমরা কিন্তু আগের থেকেই জানো, দ্বিতীয় অধ্যায়ে বলা আছে যে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল নামক সবুজ বর্ণের কণিকা থাকে। আচ্ছা, সবুজ বর্ণের কণিকা যদি পাওয়া যায় তাহলে এ কি করবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করবে, তাই না? তাহলে এই উদ্ভিদকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার সরবরাহ করে কিন্তু ক্লোরোপ্লাস্ট। আবার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে থাকে। এবং ধারণা করা হয় উদ্ভিদের প্রশোধন বলতে আমরা পত্ররন্ধ্রের প্রশোধনকেই বুঝে থাকি। কেন পত্ররন্ধ্রের প্রশোধনকে বুঝে থাকি? কারণ এর মধ্য দিয়ে প্রায়
90 থেকে 95%। কত শতাংশ? 90 থেকে 95% পানি বাষ্প আকারে বের করে দেয়। আর বাকি 5% প্রশোধনটা হয় কার মধ্য দিয়ে? কিউটিকল এবং লেন্টিকুলার প্রশোধন হয়ে থাকে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে পত্ররন্ধ্রীয় প্রশোধনটা কি? যে প্রশোধনে পাতার ভিতর দিয়ে পানি বাষ্প আকারে বের করে দেয় তাকে বলা হয় পত্ররন্ধ্রীয় প্রশোধন। এই পত্ররন্ধ্রের দুই পাশে দুটা গার্ড সেল থাকে বা রক্ষী কোষ থাকে। এর আকৃতি কেমন? এর আকৃতি হচ্ছে অর্ধচন্দ্র আকৃতির। আচ্ছা, এই রক্ষী কোষের ভিতরে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার প্রস্তুত করে। এবার দেখো, এই রক্ষী কোষ কি বললাম আর একটা কথা, যে রক্ষী কোষ যদি স্ফীত হয়, মোটা হয়, তাহলে পত্ররন্ধ্র খুলে যায়। রক্ষী কোষ যদি স্ফীত মানে চুপসে যায় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। অর্থাৎ রক্ষী কোষ পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে থাকে এবং এর মাধ্যমে 90 থেকে 95% পানি বাষ্প আকারে বের করে দেয়। এর পরেরটা কি আছে বলো? এর পরে আছে হচ্ছে কিউটিকুলার প্রশোধন। অর্থাৎ পাতার উপরে হালকা কি আছে? একটা আস্তরণ দেখা যায়। দেখো পাতার বহিঃত্বকে উপরের তলে হালকা একটা কিউটিকলার আবরণ আছে। এটা এই হালকা পাতলা আবরণটাকে বলি হচ্ছে আমরা কিউটিকল। আর এই কিউটিকলের ভিতর দিয়ে যদি প্রশোধনটা হয় তখন তাকে আমরা বলি কিউটিকুলার প্রশোধন। এর পরে থাকলো তোমার লেন্টিকুলার প্রশোধন। দেখো, উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয় অর্থাৎ গৌণ বৃদ্ধি হয় তখন তার দেহের ভিতরে কিছু লেন্টিসেলের সৃষ্টি হয়, অর্থাৎ বাকল ফেটে গিয়ে সেখানে লেন্টিসেলের সৃষ্টি হয়ে থাকে। তো কিছু পরিমাণ প্রশোধন এই ছিদ্রের ভিতর দিয়ে হতে পারে, অর্থাৎ বাকলের মধ্য দিয়ে বা লেন্টিসেলের মধ্য দিয়ে হয়ে থাকে। তো যখন লেন্টিসেলের মধ্য দিয়ে পানি বাষ্প আকার বের হয়ে যাবে তখন একে আমরা কি বলবো? একে বলবো আমরা লেন্টিকুলার প্রশোধন। তাহলে এটা তো আমরা ক্লিয়ার যে প্রশোধনটা কি। প্রশোধন হচ্ছে উদ্ভিদের দেহের ভিতর থেকে পানি বাষ্প আকারে বের করে দেওয়ার প্রক্রিয়া। প্রশোধন কয় প্রকার? প্রশোধন 3 প্রকার। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, কিউটিকুলার প্রশোধন এন্ড লেন্টিকুলার প্রশোধন। ওকে, প্রশোধন প্রক্রিয়াটা দুই ধরনের প্রভাবক দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। যার এক ধরনের প্রভাবককে বলে আমরা বাহ্যিক প্রভাবক, আর একটাকে বলি আমরা অভ্যন্তরীণ প্রভাবক। অর্থাৎ পাতা অথবা উদ্ভিদের বাহ্যিক পরিবেশ থেকে যে ফ্যাক্টর গুলো তাকে প্রভাবিত করে থাকে, প্রশোধনকে প্রভাবিত করে থাকে, সেইগুলোকে বলি আমরা বাহ্যিক প্রভাবক। আর তার দেহের ভিতরে অর্থাৎ উদ্ভিদের ভিতরে কিছু ফ্যাক্টর আছে যেগুলো প্রশোধন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে, সেইগুলোকে বলি আমরা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। সো বাহ্যিক প্রভাবকের মধ্যে 1 নম্বরে আছে তাপমাত্রা। দেখো, তাপমাত্রা যখন থাকে, তাপমাত্রা কম অথবা বেশি হলে প্রশোধনটার কি হবে? হ্রাস বৃদ্ধি ঘটবে। প্রশোধনটা হ্রাস বৃদ্ধি ঘটবে কার কারণে? তাপমাত্রার যদি কম বেশি হয়। কারণ আমরা জানি যে যখন তাপমাত্রা থাকে অধিক পরিমাণ পানি কিন্তু জলীয় বাষ্পে পরিণত হয়। আবার তাপমাত্রা বেশি থাকলে বায়ুমণ্ডলের পানি ধারণ ক্ষমতা বেড়ে যায়। তখন কি করতে পারে? উদ্ভিদ তার পাতার ভিতর থেকে বেশি পরিমাণ পানি বের করে দিতে পারে। অর্থাৎ প্রশোধন প্রক্রিয়াটা কি হলো? বেড়ে গেল। তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে প্রশোধন বেশি হবে, তাপমাত্রা যদি কম হয় তাহলে প্রশোধনটাও কম হবে। অর্থাৎ তাপমাত্রার সাথে প্রশোধনের সম্পর্ক কেমন? একদম সমানুপাতিক সম্পর্ক। বাড়লে বাড়বে, কমলে কমবে, এটা খেয়াল রেখো। এরপরে হলো আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এবং বায়ু কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার আনুপাতিক একটা অনুপাত। তার আনুপাতিক মানটাকে বলি আমরা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আবারও বলতেছি, আর যদি তোমাকে বলে যে আর্দ্রতা জিনিসটা কি, তুমি এক কথাই বলে ফেলবা যে আর্দ্রতা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এখন আপেক্ষিক আর্দ্রতাটা যদি বেশি হয় তাহলে প্রশোধনটা কি হয়? কমে যায়। কেন? বায়ুতে পর্যাপ্ত পরিমাণ পানি আছে। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি, স্বাভাবিকভাবেই কি হবে? বায়ুমণ্ডল আর পানি ধারণ করতে পারবে না। তখন গাছকে বলবে যে আমার যথেষ্ট পরিমাণ পানি আছে, তোমার কাছ থেকে আমার এখন আর পানি লাগবে না। এটা উদাহরণ হিসেবে চিন্তা করো তো, তুমি এই মাত্র খাবার খেয়ে উঠছো, তোমার পেট ভর্তি। এখন তোমাকে যদি কেউ বলে যে ভাইয়া এই খাবারটা খান, তো তুমি যখন কি বলবা? ধরো আমি এখন খাবো না, কেন? আমার পেটটা এখন সম্পৃক্ত কন্ডিশনে আছে। অর্থাৎ বায়ুমণ্ডলে যখন জলীয় বাষ্প বেশি পরিমাণ থাকে, আপেক্ষিক আর্দ্রতা বেশি পরিমাণ থাকে, বায়ু কিন্তু সম্পৃক্ত কন্ডিশনে থাকে, সে নতুন করে আর পানি ধারণ করতে পারে না। যার ফলশ্রুতিতে গাছও বেশি করে পানি আর ত্যাগ করতে পারে না।
প্রশোধনটা কমে যায়। তাহলে উল্টো যদি হয়, আপেক্ষিক আর্দ্রতা কমে গেছে, তার মানে কি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কমে গেছে, তখন কি হবে? তখন বায়ু বলবে কি আমার অনেক পানি দরকার, আমি অসম্পৃক্ত কন্ডিশনে আছি, তার অনেক ক্ষুধা। তখন উদ্ভিদের কাছে বলবে যে তুমি এখন পানি ছেড়ে দাও, তখন প্রশোধনটা বেড়ে যাবে। তার মানে এই আপেক্ষিক আর্দ্রতা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রশোধনের সাথে। আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রশোধনটা কমে, আপেক্ষিক আর্দ্রতা কমলে প্রশোধন বাড়ে। তাহলে এইটা কিন্তু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটা জিনিস মনে রাখবা যে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে প্রশোধনের সাথে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। এরপরে আলো, দেখো আলো যদি থাকে, আলো যখন থাকবে তখন পত্ররন্ধ্র খুলে যাবে। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, আলো না থাকলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। যেমন রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, তার কারণে স্বাভাবিকভাবেই প্রশোধনটাও বন্ধ হয়ে যাবে। কারণ পত্ররন্ধ্র যদি খোলা না থাকে, এর ভিতর দেখি পানি বের হয়ে আসতে পারবে? বের হয়ে আসতে পারবে না। তাহলে পত্ররন্ধ্র যখন খোলা থাকবে, তখন পত্ররন্ধ্রের ভিতর দিয়ে প্রশোধনটা কিন্তু হবে। অর্থাৎ আলো থাকলে প্রশোধন বেশি হবে, আলো না থাকলে প্রশোধন কি হয় বলতো? কমে যাবে। এরপরে আছে হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ প্রশোধনকে প্রভাবিত করে। বায়ু যখন থাকবে তখন পাতা কিন্তু বেশি পরিমাণে আন্দোলিত হবে। অর্থাৎ বায়ু প্রবাহর ফলে পাতা বেশি পরিমাণে কি হয় বলতো? আন্দোলিত হয়। আর পাতা যত নড়াচড়া করবে, আন্দোলিত হবে, তার দেহের ভিতর থেকে পানি তত বেশি পরিমাণে বেড়ে যাবে, অর্থাৎ প্রশোধনের পরিমাণটা বাড়বে। তাহলে কি বুঝলাম? বায়ু প্রবাহ বাড়লে প্রশোধন বাড়ে, বায়ু প্রবাহ কমলে প্রশোধনটা কমে। এবার আসি আমরা অভ্যন্তরীণ প্রভাবক। দেখো অভ্যন্তরীণ প্রভাবকের প্রথমেই কি আছে? পত্ররন্ধ্র। আচ্ছা, পত্ররন্ধ্র যদি বেশি পরিমাণ থাকে একটা পাতার ভিতরে, পত্ররন্ধ্রের সংখ্যা যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশোধনটা বেশি হবে। তুমি চিন্তা করো তো, একটা পাতার ভিতরে ধরো 10টা পত্ররন্ধ্র আছে, আর একটা পাতার ভিতরে 100টা পত্ররন্ধ্র আছে, তাহলে পানি কার ভিতর থেকে বেশি বের হবে? যার 100টা পত্ররন্ধ্র আছে। অর্থাৎ পত্ররন্ধ্রের সংখ্যা যদি বাড়ে, তাহলে প্রশোধনের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। আর পত্ররন্ধ্রের সংখ্যা যদি কমে যায়, তাহলে প্রশোধনে কি হবে? কমে যাবে। এরপর আছে পত্রের সংখ্যা, পাতার সংখ্যা। পাতার সংখ্যাটা যত বেশি হবে, প্রশোধন তত বেশি হবে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার কেন এত বেশি হবে? কারণ পাতার সংখ্যা যত বেশি, পত্ররন্ধ্রের সংখ্যাও তত বেশি। তাহলে পাতার সংখ্যা বেশি হলে পত্ররন্ধ্রের সংখ্যাটা বেশি হয়, এর ভিতর দিয়ে পানি বাষ্প আকারে বের হয়ে যায়। এবার পত্র ফলকের আয়তনটা কিভাবে নিয়ন্ত্রণ করে? দেখো শুধু পাতা হলেই হবে না, একটা পাতা অনেক ছোট আর একটা পাতা অনেক বড়, তাহলে কার প্রশোধনটা বেশি হবে? অবশ্যই যার আয়তনের পরিমাণটা বেশি। একটা কলা গাছের পাতা কিন্তু অনেক বড়, একটা আম গাছের পাতা কিন্তু অনেক ছোট। তাহলে যে পাতার আয়তন যত বেশি, তার মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যাটা কি বলতো? তত বেশি, যার ফলশ্রুতিতে প্রশোধনের পরিমাণটাও কি হয়? বেড়ে যায়। তাহলে এখানে যতগুলো সম্পর্ক আমরা বললাম, শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতা বাদে সবগুলোর সম্পর্ক প্রশোধনের সাথে সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে প্রশোধন বাড়ে, আলো বাড়লে প্রশোধন বাড়ে, বায়ু প্রবাহ বাড়লে প্রশোধন বাড়ে, পত্ররন্ধ্রের সংখ্যা বাড়লে প্রশোধন বাড়ে, পাতার সংখ্যা বাড়লে প্রশোধন বাড়ে, পাতার আয়তন যদি বড় হয় তাহলে প্রশোধনটাও বাড়ে। একমাত্র ব্যতিক্রম সম্পর্ক হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, যা আপেক্ষিক আর্দ্রতা বাড়লে প্রশোধনের পরিমাণটা কমে যায়, আর আপেক্ষিক আর্দ্রতা যদি কমে তাহলে প্রশোধনের পরিমাণটা বেড়ে যায়। আশা করি আমার শিক্ষার্থীরা এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাব সম্পর্কে ধারণা পেয়েছে। এবার আসি প্রশোধন। এত কথা বললাম যে প্রশোধন প্রয়োজন, প্রশোধন প্রয়োজন, কারণ প্রশোধন না থাকলে আসলে উদ্ভিদ তার দেহের ভিতরে পানি এবং খনিজ লবণ ধারণ করতে পারবে না। কিন্তু এই প্রশোধনটাকেই প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। দেখো আমি লিখে রাখছি যে প্রশোধন প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে প্রশোধন প্রয়োজনীয় অমঙ্গল কেন? দেখো প্রশোধন যদি হয় তাহলে পানি বাষ্প আকারে বের হয়ে যায় পাতা দিয়ে, এবং মূলে একটা চাপ পড়ে, তাই না? আমরা জানি যে এর আগে পড়ে আসছে চোষক টানের সৃষ্টি হয়, যার ফলে মাটি থেকে পানি উদ্ভিদের পাতা পর্যন্ত পৌঁছায়। উদ্ভিদ এই পানি দিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তার দেহে জমা রাখে। স্বাভাবিকভাবেই যখন এই প্রশোধনটা বেশি পরিমাণে হবে, কারণ প্রশোধন কিন্তু দরকার, প্রশোধন না হলে উদ্ভিদ তার দেহের প্রয়োজনীয় খনিজ পুষ্টি উপাদানগুলো মাটি থেকে নিতে পারবে না, তার বৃদ্ধি, বিকাশ, গ্রোথ, প্রজনন সবকিছু কমে যাবে।
তাই না? তাহলে যদি প্রশোধনটা না হয়, অথবা প্রশোধনটা যদি এরকম হয় যে যে পরিমাণ পানি সে তার দেহের ভিতর আনছে তার থেকে বেশি পরিমাণ পানি সে বের করে দিচ্ছে, অর্থাৎ আহ, প্রশোধনের পানি গ্রহণের চেয়ে মানে তার দেহের ভিতরে পানি গ্রহণের পরিমাণের চেয়ে যদি বের করে দেওয়ার পরিমাণটা বেশি হয়, তাহলে ওই গাছের কিন্তু দেহে পানির ঘাটতি তৈরি হবে। একটা উদ্ভিদ যে পরিমাণ পানি মনোরম দিয়ে শোষণ করে তার চেয়ে বেশি পরিমাণ পানি যদি প্রশোধন আকারে বের করে দেয়, স্বাভাবিকভাবেই তার দেহের মধ্যে একটা পানির ঘাটতি সৃষ্টি হবে। এই পানির ঘাটতির ফলে ওই উদ্ভিদটা একটা সময় মারাও যেতে পারে। তাহলে প্রশোধন অবশ্যই দরকার, প্রশোধন অবশ্যই দরকার। তবে যদি এটা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখন সেটা কিন্তু আর মঙ্গল হয় না, সেটা হয়ে যায় অমঙ্গল, কারণ সে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য বিজ্ঞানী কার্টিস, কে বলতো? এই বিজ্ঞানী বিজ্ঞানী কার্টিস বিজ্ঞানিক কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল অথবা নেসেসারি ইভিল বলেছে। কি বলেছে বলতো? নেসেসারি নেসেসারি ইভিল, তাই না? বিজ্ঞানিক কার্টিস প্রশোধনকে বলেছে নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল প্রশোধন কি, প্রশোধনের প্রকারভেদ, প্রশোধনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক, প্রশোধন একটা প্রয়োজনীয় অমঙ্গল। আশা করি এই পুরো লেকচারটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।